আমার শাশুড়িমা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুরমশাইয়ের সাথে। সেদিন হঠাৎ বৃষ্টি এলো, আর আমি বাইরে ভিজে বাড়িতে ঢুকলাম। বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে, আর খোলা চুলগুলো কাঁধের ওপর নেমে পড়ছে। বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল, আর ঠান্ডা বাতাসে এক শীতল অনুভূতি হচ্ছিল। বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাটা যেন একেবারেই অন্যরকম ছিল। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল। শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা, জানালা আর দরজাগুলো বন্ধ করে দেবেন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন, কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপর স্থির ছিল। তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন, সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তার এই দেখাটা অনুভব করলাম, কিন্তু কিছু না দেখার ভান করে বললাম, বাবা, মোমবাতিটা নিয়ে ওপরের ঘরে চলুন, যেন আমি কাপড়টা বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুরমশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো ওপরের ঘরে যাই। আমরা দুজন ওপরের ঘরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে দেখে বললাম, বাবা, এখানে এতগুলো কল কেন খোলা রাখছেন? আপনি এখানে দেখুন এবং জল বন্ধ করুন। বাবুজি বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে গেল, আর বাবুজি আমাকে তখনই ধরে ফেললেন। আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম। শ্বশুরমশাই আমাকে বাথরুমে, বন্ধুরা, আজকের গল্পটি আরও স্পেশাল, কেউ মিস করো না, এবং দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। যাই হোক, এমন সময় আমার শাশুড়িমার ফোন এলো। আমি আগের থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি তখন অফিসে ছিলাম। আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বললেন, বৌমা, তোমাকে তোমার বাবুজির সাথে গ্রামে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার শাশুড়িমার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখনই ভাবনা এলো, কেন তিনি নিজে যাচ্ছেন না এবং কেন আমাকে যেতে হবে? আমি শান্তভাবে বললাম, শাশুড়িমা, আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না? আমার অফিসের কাজ রয়েছে। শাশুড়িমা একটু গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার ছেলে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে বা তার বন্ধুদের সাথে মিলে মদ খেয়ে সময় কাটায়। ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, তাই আমি তোমার উপরে ভরসা করি। বৌমা, তার কথা একটা সত্যতা ছিল। আমার ছেলে সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন, আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহই ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়িমাকে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি যেমন চান। শাশুড়িমা তখন শান্তভাবে বললেন, বৌমা, তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হবে, এটা খুবই জরুরি, আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে। বাবুজির সাথে সোমবার থেকে বুধবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে। বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পার। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি বাবুজির সাথে চলে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেকদিন ধরেই আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই একটা বিরতির প্রয়োজন অনুভব করছিলাম। শাশুড়িমা ঠিকই বলেছিলেন, গ্রামের বাড়িটা বেশ বড় এবং সুন্দর ছিল। হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুনত্ব নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের আমার বাবুজির ব্যাপারে বলি, মানে আমার শ্বশুর মশাইয়ের ব্যাপারে। আমার শ্বশুর মশাইয়ের বয়স প্রায় ৭০ বছর হবে, কিন্তু এই বয়সেও তিনি বেশ শক্ত সমর্থক এবং পরিশ্রমী। আমাদের ব্যবসা শুরু থেকেই ভালোই চলেছে, তাই আমাদের পরিবারে কোনো কিছুর অভাব নেই। আমাদের বাড়িতে গাড়ি, চাকর বাকর এবং বড় একটা গ্রামের বাড়ির ছবি আছে। আমার একটা মেয়ে আছে, তবে সেই টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে জন্মেছে। হ্যাঁ, আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি, কারণ আমার স্বামীর সে সক্ষমতা নেই। এই সত্যটি কেবল আমি এবং আমার শ্বশুর মশাই জানেন। বাড়ির অন্য কেউ, এমনকি আমার শাশুড়িমাও এই ব্যাপারে কিচ্ছু জানেন না। যখন শাশুড়িমা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন, আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম,
সেদিন রাতেই আমি পরের দিন গ্রামের বাড়িতে যাবার প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপর আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম। আমাদের বাড়িতে সবসময় একটা নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথায় শাড়ির আঁচল রাখবে। আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয়। হ্যাঁ, আমি নিজেকে এক সংস্কারী বৌমা হিসেবে গর্ব করি। আমি তখন আমার শ্বশুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখলাম তিনি তখন বই পড়ছেন। আমি বললাম, বাবুজি, বইটা বেশিক্ষণ পড়বেন না, কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ি রওনা দিতে হবে। আপনি তো নিজেই এটা আমাকে বলেছিলেন। আমি শ্বশুরমশাইয়ের ব্যাগেও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম, তবে তখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি দিকের দিকে না তাকিয়ে অন্য দিকে দেখছিলেন। একটা বিষয় বলা হয়নি, আমার নাম প্রিয়া। আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী যে একটি সুশীল পরিবার থেকে এসেছে। আমার বয়স ৩০ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং আমি একটু স্বাস্থ্যবান। আমার গায়ের রং ফর্সা। আমি যখন শাড়ি পরি সেটা অনেকটা একটা মডেল বিপাশা বসু স্টাইলে পরি, আর প্রায় লোকের দৃষ্টি আমার দিকে আটকে যায়। আমি এসব বলছি যাতে আপনি আমার কল্পনা করতে পারেন এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনার মনে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমি একজন সাধারণ মেয়ে যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবনযাপন করছি, কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটেছে, এমন কিছু যা আমার জীবনে এক নতুন মোড় নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না। আমরা দুপুরের পর একটু দেরিতে রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম আর আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিকের কারণে আমরা সন্ধ্যা ৭:০০-৪ দিকে গ্রামে পৌঁছালাম। সেখানে আমাদের একটি ছোট্ট সুন্দর বাড়ি আছে যা একটি ছোট্ট পাহাড়ের উপরে অবস্থিত। যদিও পাহাড়ে অবস্থিত, গাড়ি সহজেই সেখানে যেতে পারে। বাড়িটি একতলা, চারপাশে সুন্দর পাহাড় আর ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল, তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সুনীল নামের একজন কর্মচারীও ছিল, কিন্তু তার বাড়ির কোনো একজনের শরীর খারাপ হওয়ায় সে পরদিন সকালে বাড়ি ফিরতে চাইছিল, আর শ্বশুরমশাই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল আর আমরা আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে গেলাম। আমরা খাওয়া দাওয়ার সব আয়োজন সেখানেই করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার বড় শাশুড়ি মা এলেন এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হলো, যা সাধারণত পরিবারে হয়ে থাকে। সেই রাতে বড় শাশুড়ি মা আমাদের বাড়িতেই থেকেছিলেন। আমার শ্বশুরমশাই এবং বড় শাশুড়ি মায়ের স্বামী একসাথে বসে তাদের বাড়িতে মদ্যপান করছিলেন এবং এভাবেই আমাদের রাত কেটে গেল। সোমবার এভাবেই শেষ হলো। পরের দিন মঙ্গলবার শ্বশুরমশাই তার কাজে বেরিয়ে গেলেন আর আমি বড় শাশুড়ি মায়ের সাথে ছিলাম। সেই রাতে আমরা বড় শাশুড়ি মায়ের বাড়িতে রাতের খাবার খেলাম এবং আমার শ্বশুরমশাই আবারও বড় শাশুড়ি মায়ের স্বামীর সাথে বসে মদ্যপান করছিলেন। আমার শ্বশুরমশাইও মদ্যপান করেন, তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না। কিছুক্ষণ পর শ্বশুরমশাই বললেন, বৌমা, আমি বাংলার দিকে যাচ্ছি। বড় শাশুড়ি মা বললেন, আপনি যান, আমাদের আরও কিছু কথা আছে। কিছু সময় পরে আমি বড় শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই বড় শাশুড়ি মা আমাকে একটি ছাতা দিলেন এবং আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম শ্বশুরমশাই আবারও মদ্যপান করতে করতে টিভি দেখছেন। আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। আমাদের বাড়িটি ছিল বেশ বড় একটা বাংলো, কিন্তু আমি সেটিকে বাড়ি বলতেই বেশি ভালোবাসতাম। নিচে ছিল একটি বড় হলরুম এবং ওপরে কয়েকটি ঘর। ছাতাটি ছিল ছোট, আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে। আমার খোলা চুলগুলি কাঁধের ওপর নেমে এসেছিল আর সেগুলোতে এখনো বৃষ্টির জল ঝরছিল। ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল। বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারেই আলাদা ছিল। ঘরের ভেতরে মোমবাতির হালকা আলো আর বাইরের প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটিকে আরও বিশেষ করে তুলেছিল। আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুরমশাইকে বললাম, বাবুজি, জানালা এবং দরজা বন্ধ করে দিন, না হলে জল ভিতরে চলে আসবে। আমার কথা শুনে তিনি সাথে সাথে জানালাগুলি বন্ধ করে দিলেন। তবে কিছুক্ষণ ধরে তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, যেন দেখার চেষ্টা করছিলেন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি কিনা।
তার সেই নজর আমার একটু অস্বস্তি লাগলো। আমি সেটাকে উপেক্ষা করে বললাম, বাবুজি, মোমবাতি নিয়ে ওপরের ঘরে চলুন, যাতে আমি কাপড় পরিবর্তন করে একটু বিশ্রাম নিতে পারি। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই তার দৃষ্টি সরিয়ে নিলেন এবং সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো ওপরে যাই। আমি এবং শ্বশুরমশাই ওপরের ঘরে চলে গেলাম। এরপর আমি বাথরুমে ঢুকে বললাম, বাবুজি, এখানে এতগুলো পানির ট্যাপ কেন খোলা আছে? আপনি একটু দেখুন এবং এগুলো বন্ধ করে দিন, না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে। শ্বশুরমশাই বাথরুমে এলেন এবং ট্যাপগুলো বন্ধ করতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করেই শাওয়ার চালু হয়ে গেল আর আমি আবারও ভিজে গেলাম। আমি তখন নীল শাড়ি পরেছিলাম আর মাথায় আঁচলটাও ছিল। দেখলাম শ্বশুরমশাই নির্ভয়ে আমার দিকে তাকিয়ে আছেন, যেন ভয়ে আছেন আমি কিছু বলি কিনা। বৃষ্টির জন্য আমার শাড়িটি পুরোপুরি ভিজে গিয়েছিল আর তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। একদিন এরকমই হয়েছিল। আমার শ্বশুরমশাই প্রায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতেন। তার সিগারেট খাওয়ার অভ্যেসও ছিল। একদিন সকালে আমি দোকানে গিয়েছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। আমি যথারীতি মাথায় শাড়ির আঁচল নিয়ে বেরিয়েছিলাম। আমি খুবই পরম্পরাগত মানসিকতার। বুক ছাতা নিয়ে দেখলাম শ্বশুরমশাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি ছাতাটি তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখ যেন আমার দিক থেকে সরতেই চাইছিল না। মনে হচ্ছিল আমাকে তিনি কিছু বলতে চান। বাড়ি ফিরে এসে আয়নায় তাকিয়ে দেখি শাড়ির সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে, যা আমার চেহারায় আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে। শাড়িটি শরীরের সাথে লেগে থাকায় নিজেকে একটু অন্যভাবে দেখলাম। পিছনের দিকটাও কিছুটা ভিজে গেছে, সেটা খেয়াল করলাম। এরপর আমি কিছু দরকারি জিনিস নিয়ে ঘরের কাজ করতে শুরু করলাম। আমি কাজ করতে করতে ভাবছিলাম, এটা বেশ মজার বিষয় যে এমন একটা পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। তাই ইচ্ছে করেই শ্বশুরমশাইয়ের সামনে দিয়ে আসাবা করছিলাম। ঝাড়ু দেওয়ার সময় নিচু হয়ে কাজ করতে হতো, আর আমি আমার উপস্থিতি তার নজরে আনতে চেষ্টা করতাম। শ্বশুরমশাইও মাঝে মাঝে তাকিয়ে দেখতেন, আর কিছুটা হাসি মুখে তার অভিব্যক্তি লক্ষ্য করতাম। আবার কিছুক্ষণ পর শ্বশুরমশাই ঘরে ফিরে এলেন। তখন আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম, তাই শাড়ি বদলাতে হলো। শ্বশুরই বসেছিলেন যেখানে একটি আলমারি ছিল। আমি আলমারি খুলে আরেকটি লাল শাড়ি বের করলাম। ঘরের পাশে আরেকটি ছোট্ট কক্ষ ছিল, যেখানে আমি শাড়ি বদলাতে গেলাম। শ্বশুরমশাই তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। দরজাটা সামান্য খোলা রেখেছিলাম, কারণ ঘরে একটু বাতাস আসার দরকার ছিল। আমি শাড়ি বদলাতে শুরু করলাম, আর শাড়ির ভাঁজ খুলতে খুলতে চুড়ির হালকা আওয়াজ হচ্ছিল। শ্বশুরমশাইও বাইরে বসেছিলেন, তবে তার উপস্থিতি তেমন গুরুত্ব দিচ্ছিলাম না। আমার শাড়ি বদলানোর সময় আমি পুরোপুরি নিজের কাজে মনোযোগ দিচ্ছিলাম। যদিও ঘরের পরিবেশে একটা অন্যরকম মৃদু অস্বস্তি টের পাচ্ছিলাম, কিন্তু এটিকে খুব সাধারণভাবে নিলাম এবং কাজ চালিয়ে গেলাম। আমি লক্ষ্য করছিলাম বাবুজি তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম যে তিনি আমার কিছু কাজ খেয়াল করছিলেন। তিনি ধুতিটা কিছুটা ঠিক করছিলেন। ঘরটি কিছুটা অন্ধকার ছিল, তবে মোমবাতির নরম আলো ঘরের পরিবেশকে একটু আলাদা করে তুলেছিল। আমি ধীরে ধীরে শাড়ি বদলাতে শুরু করলাম। যদিও শাড়ি পুরো শরীরকে সহজেই ঢেকে নিতে পারে, আমার মনে হচ্ছিল এটি যথাযথভাবে জড়িয়ে নিতে সময় লাগছে। আমার আর বাবুজির মধ্যে বেশ কিছুটা দূরত্ব ছিল, প্রায় 12-15 ফুট। তিনি সোফায় বসে বাইরে তাকিয়েছিলেন এবং আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার চপ্পলের বোতাম খোলার চেষ্টা করছিলাম, যা বেশ শক্ত হওয়ায় খুলতে কিছুটা সময় লাগছিল। অবশেষে অনেক চেষ্টা করে বোতামটা খুলতে পেরেছি। বাবুজি তখন ধুতিটা একটু ঠিক করছিলেন এবং তার সামান্য নড়াচড়া ঘরের অন্ধকারের মধ্যেও আমি দেখতে পাচ্ছিলাম। আমি চপ্পলের শেষ বোতামটা খুলে একটু অন্যদিকে ঘুরলাম। হয়তো তিনি তখন চারপাশে সবকিছু ভালোভাবে লক্ষ্য করতে পারছিলেন, কারণ রাত তখন প্রায় 1টা। আমি বাবুজির দিকে একটু বেশি ঘুরে গিয়েছিলাম। শাড়ি বদলানোর সময় আমার চুড়ির শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। শাড়ি পাল্টাতে পাল্টাতে আমি বললাম, বাবুজি, আজ আপনার দিন কেমন কাটলো? আজ তো অনেক কাজের মধ্যে ছিলেন, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন। বাবুজি ধুতির কিছুটা ঠিকঠাক করতে করতে বললেন, হ্যাঁ বৌমা, আজ কাজ অনেক ছিল, কিন্তু আমি ক্লান্ত নয়। এই গ্রামের বাতাসে যেন প্রাণ ভরে দেওয়া যায়।
আমি ইতিমধ্যেই আমার শাড়ি পরছিলাম এবং এরপর ধীরে ধীরে বাকি জামা গুছিয়ে নিচ্ছিলাম। সেই সময় আমি বাবুজির সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিলাম। ঘরে বিদ্যুৎ ছিল না, তাই আমি একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, যার আলোতে বাবুজির মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। আমি বাবুজিকে বললাম, বাবুজি, মা আর কাকাকে নিয়ে খুব খুব চিন্তায় আছি। বাবুজি বললেন, বৌমা, তোমার চিন্তা করার কিছু নেই। আমি বললাম, বাবুজি, গত রাতের মতো আজও বারান্দায় শুইতে যাবেন না? বাইরে আজ অনেক বাতাস আর ঠান্ডা। আমাদের বিছানাটা বড়, আমার সঙ্গে বিছানাতে শুয়ে পড়বেন। আমার কথা শুনে তিনি চুপ থাকলেন, কিছু বললেন না। আমি আবার শাড়ি পরতে শুরু করলাম। মনোযোগ দিয়ে শাড়ির শেষ অংশটা ঠিক করে নিলাম। ঘুরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিলাম। তারপর হালকা হাসি দিয়ে বাবুজিকে জিজ্ঞেস করলাম, বাবুজি, আমার শাড়ি কেমন লাগছে? বাবুজি একটু অবাক হয়ে তাকালেন। আমি আবার বললাম, বাবুজি, নতুন শাড়িতে কেমন লাগছে? এরপর আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম। বাবুজি তখনও সোফায় বসেছিলেন। আমার দিকে তাকিয়ে আমি বললাম, বাবুজি, আপনি বারান্দায় আসুন, একটু গ্রামের বাতাস খেতে ভালো লাগবে। বাবুজি কিছুক্ষণ পর বারান্দায় এলেন। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, বাবুজি, বলুন তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে? আমি তখন মাথায় পল্লু দিয়ে দাঁড়িয়েছিলাম। বাবুজি বললেন, হ্যাঁ বৌমা, তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। এরপর বললাম, বাবুজি, আপনার সঙ্গে একটা কথা বলার আছে। বাবুজি বললেন, হ্যাঁ বৌমা, কি কথা? আমি বললাম, বাবুজি, আপনার মনে আছে যখন আপনার বন্ধু বা আমার স্বামীর বন্ধুরা আসে, আমি আপনাকে বলি তাদের জন্য চা নিয়ে যান? বাবুজি বললেন, হ্যাঁ বৌমা, মনে আছে। আমি বললাম, তারা আমায় এক বিশেষ দৃষ্টিতে দেখে, কিন্তু এতে আমার অনেক অস্বস্তি লাগতো। বাবুজি একটু চিন্তিত হয়ে বললেন, বৌমা, এভাবে ভাবার কোনো দরকার নেই। আমি হালকা হেসে বললাম, বাবুজি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকুক। আমি জানি আপনি আমাকে কেমনভাবে দেখেন, এতে আমার কোনো আপত্তি নেই। আপনার দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে। আপনি অনেক ভালো মনের মানুষ। কিছুক্ষণ চুপ থেকে বাবুজি বললেন, বৌমা, তুমি কি খুশি? আমি হেসে বললাম, বাবুজি, এবার আসল কথায় আছি। বাবুজি বললেন, হ্যাঁ বৌমা, কি কথা? সংকোচ করো না, বলো। আমি বললাম, বাবুজি, আপনি কি মনে করেন আমি সত্যিই খুশি? হ্যাঁ, আমরা ধনী, আমাদের সব কিছু আছে, গাড়ি, বাড়ি, টাকা, কিন্তু এরপরেও কি আমি খুশি? বাবুজি বললেন, বোমা, তোমাকে খুশি দেখতেই আমার ভালো লাগে, কিন্তু তুমি খুশি নও কেন বলো? আমি একটু চুপ থেকে বললাম, বাবুজি, আপনার ছেলে। বাবুজি প্রশ্ন করলেন, আমার ছেলের কি সমস্যা আছে? বললাম, আমি গভীর শ্বাস নিয়ে বললাম, বাবুজি, আপনি কি মনে করেন শুধু অর্থ আর সম্পত্তি থাকলেই সুখ পাওয়া যায়? আসল সুখ দাম্পত্য জীবনের। বাবুজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বৌমা, তোমার যা বলার আছে খোলাখুলি বলো, সংকোচ করো না। আমি একটু দ্বিধা করে বললাম, আপনার ছেলে এখন আর আগের মতো আমার সঙ্গে সম্পর্ক রাখছে না। আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল সেটা আর নেই। বাবুজি স্থিরভাবে শুনলেন। আমি বললাম, আমি জানি বাবুজি, আপনার জীবনেও হয়তো অনেক চাপ আছে, আপনার নিজের জীবনের দায়িত্বগুলো কম নয়। বাবুজি তখনও শান্তভাবে শুনছিলেন। আমি বললাম, আপনাকে সবসময় খুব শান্ত দেখি, কিন্তু আমি বুঝতে পারি আপনারও হয়তো কিছু অনুভূতি আছে যা আপনি প্রকাশ করেন না। বাবুজি আমাকে দেখে একটু নার্ভাস হয়ে পড়লেন। তারপর হঠাৎই গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি কেমন কথা বলছো? আমি কখনো এমন কিছু ভাবিনি, আর না, তোমাকে সেই চোখে দেখিনি। তুমি তো আমাদের পরিবারের মান সম্মান, আর আমি সবসময় তোমার প্রতি শ্রদ্ধা এবং সম্মানের দৃষ্টিতে তাকিয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু আমার কথা চালিয়ে গেলাম। বাবুজি, আমি এসব কথা বলছি কারণ মাঝে মাঝে মনে হয় আমরা আমাদের সম্পর্কগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারি না। আপনি আমাকে খুব সম্মান করেন, কিন্তু আমি কয়েকবার আপনার চোখে কিছু আলাবা দেখেছি। বাবুজি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু আবারও গম্ভীরভাবে উত্তর দিলেন, তোমার ধারণা ভুল বৌমা। পরিবারের সম্পর্কগুলো খুব পবিত্র এবং আমাদের সবসময় সেগুলো সম্মান করা উচিত। তোমার এমন কিছু ভাবার প্রয়োজন নেই। যদি তোমার কখনো এমন অনুভূতি হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার উদ্দেশ্য কখনোই এমন ছিল না।
আমি বাবুজির কথায় সত্যতার ছোঁয়া পেলাম। তিনি সবসময় পরিবারের দায়িত্ব সত্তার সঙ্গে পালন করেছেন। আর হয়তো আমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আমি মাথা নিচু করে বললাম, মাফ করবেন বাবুজি, আমি হয়তো কিছু ভুল বুঝেছি। আমার মনে হয় আপনাকে বুঝতে আমার অনেক ভুল হয়েছে। বাবুজি কোমল স্বরে বললেন, বৌমা, এই বাড়িতে তুমি আমাদের মেয়ের মতো। হ্যাঁ, আমি চাই তুমি সব সময় খুশি থাকো এবং এমন কোনো ভাবনা মনে না রাখো যা আমাদের সম্পর্ককে দুর্বল করে। সেই মুহূর্তে আমার মনে হলো আমি বাবুজি আর আমার সম্পর্ক নিয়ে ভুল ধারণা বসে রেখেছিলাম। আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম ভবিষ্যতে আমি কখনো এমন কিছু ভাবব না এবং সব সময় পরিবারের সম্পর্কগুলোকে সম্মান দেব। সম্পর্কগুলোর মধ্যে সত্তা ও খোলামেলা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো নিঃসংকোচে ভাগ করি, তখনই সম্পর্কের ভিত্তি মজবুত হয়। যে কোনো সম্পর্কের শক্তি নির্ভর করে আমরা একে অপরের প্রতি কতটা সৎ এবং আন্তরিক। কখনো কখনো আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো লুকিয়ে রাখি, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। যখন আমরা কারো প্রতি আগের থেকেই কোনো ধারণা বা মত তৈরি করি, তখন বাস্তবতা থেকে দূরে সরে যাই। এই বিভ্রান্তি আমাদের সম্পর্কগুলোতে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। যদি আমরা আমাদের মনের কথা খুলে না বলি, তাহলে অপর ব্যক্তি আমাদের সম্পর্কের সঠিক ধারণা পাবে না এবং ভুল সিদ্ধান্তে পৌঁছতে পারে। তাই একে অপরের সাথে খোলাখুলি কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু আমাদের অনুভূতিগুলো পরিষ্কার হয় না, পাশাপাশি অন্যজন আমাদের অবস্থান ও চিন্তাভাবনা সম্পর্কে সঠিক ধারণা পায়। সৎ কথোপকথনের মাধ্যমে সম্পর্কের বিশ্বাস ও বোঝাপড়া বাড়ে, যা আমাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে। সম্পর্কগুলো সফল করার জন্য কথোপকথনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।